পর্যায়ে এখন আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় ভাষা সংগ্রামী এবং অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির অন্যতম আহ্বায়ক ডাক্তার আহমদ রফিক। আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের এই সেমিনারে আরও উপস্থিত হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সিপিবি বাসদ গণতান্ত্রিক বাম মোর্চা জোটের অন্যতম নেতা কমরেড জুনায়েদ সাকি। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য রাখছেন ডাক্তার আহমদ রফিক। শুভ সন্ধ্যা। আমরা দুপুরে শুরু করেছিলাম, এখনও শেষ করতে পারিনি, আরও বোধহয় বেশ কয়েক ঘন্টা লাগবে। তো আমার তো 90 বছর বয়স, কাজে আর বেশিক্ষণ বসে থাকা সম্ভব হচ্ছে না। আপনাদের কাছ থেকে আগে বেঁধে দিচ্ছি, কিন্তু আমাদের বিদেশি অতিথিদের, বিশেষ করে নেপাল, ভারত, শ্রীলঙ্কা এবং পশ্চিমবঙ্গ, এদের যে চিন্তাভাবনা এবং বিশেষ করে এই মার্ক্সবাদী বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, এর মত ও পথ, এগুলো নিয়ে প্রত্যেকেরই মতের ভিন্নতা আছে। তো যাই হোক, কথাটা শুরু করেছিলাম মানে এভাবে যে আমার এই সেমিনারটি খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হলো, এবং বাসদ অর্থাৎ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এর প্রধান কমরেড খালিদুজ্জামান, তাকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য। এবং এই বিশেষ করে আমাদের অভিজ্ঞতাটাকে বুঝে নেওয়া, শোনা, বোঝা, একটু ঝালাই করে নেওয়া। কারণ হলো যে আমি এই যে প্রথমেই বাসদ থেকে যে প্রবন্ধটি উপস্থাপিত হলো, একটু দীর্ঘ হলেও আমি বলবো যে এটি একটি মোটামুটিভাবে সম্পূর্ণ একটি তাত্ত্বিক বিবরণ, এবং এর মধ্যে প্রায় সব কথাগুলি আমরা যা চিন্তা করি, ভাবি বলা দরকার, সেগুলো অন্তর্ভুক্ত। আমি এই তাদের মতামত সমৃদ্ধ এই প্রবন্ধটি উপস্থাপনের জন্য বাসদকে ধন্যবাদ জানাই। তবে তাদের চিন্তার দিকটিতেও আরও একটু অনুশীলনের কথা বলি। এই জন্য যে এই আজকে যে শতবর্ষ উপলক্ষে, রুশ বিপ্লবের শতবর্ষ উপলক্ষে আমাদের দীর্ঘদিনের যে অনুষ্ঠানাদি আমরা করে গেলাম, এর মূল উদ্দেশ্য ছিল কিন্তু অক্টোবর বিপ্লবের মর্মকথা এবং তার আদর্শগত চিন্তাভাবনা এবং একটি সফল বিপ্লবের যে প্রেরণা, তার থেকে উত্তাপ সংগ্রহ করা এবং একটু উদ্দীপ্ত হওয়া। কারণ বাংলাদেশ তো ওই একটু আগে আমাদের বক্তারা নানাভাবে বলে গেলেন, আমাদেরকে মাথায় তুলে দিলেন 21-এর চেতনা, অর্থাৎ 52-র ভাষা আন্দোলন আর 71-এর মুক্তিযুদ্ধ। কিন্তু সামগ্রিক ফলটা কিন্তু খুব একটা এগোয়নি, বা 21-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা কোনোটাই পুরোপুরিভাবে, এমনকি বৃহত্তর আংশিকভাবেও সফল হয়নি। যে সম্ভাবনার কথা তারা বলছিলেন যে এটি সমাজতান্ত্রিক বিপ্লব, দূরে থাক, এই সমাজতান্ত্রিক বিপ্লবের কাছাকাছিও আমরা যেতে পারিনি। মধ্যবিত্ত সংস্কৃতি, মধ্যবিত্ত রাজনীতি এবং সুবিধাবাদী রাজনীতি, সুবিধাভোগী রাজনীতি, এগুলোর মাধ্যমে আমরা একটি ভূ রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি। সমাজটা বদলায়নি, সমাজ পরিবর্তন, সামাজিক বৈষম্য, শোষণ কিছুই বদলায়, বরং এখন একটি শাসন ব্যবস্থা তৈরি হচ্ছে দ্বিদলীয় রাজনীতি নিয়ে, যে আমরা সমাজতন্ত্রীরা বহু বিভাজিত হয়ে
আমাদের শক্তিটা এত ক্ষয় করেছি যে আমরা লড়াইয়ের ময়দানে খুব বড় একটা উপস্থিতি জাগাতে পারছি না। তো এই কথা দিয়ে শুরু করবো মনে করছিলাম, অন্য কথা দিয়ে শুরু করলাম। বলতে চেয়েছিলাম যে আমাদের এই মার্কস এঙ্গেলসের বৈজ্ঞানিক সমাজতন্ত্র এবং তার প্রথম সফল বাস্তবায়ন কমরেড লেনিনের হাত ধরে যে বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব, একটি সমাজতান্ত্রিক ব্যবস্থাপত্তন, এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আমি কথা বলবো না। আজকে আমরাও তো অনেক বিচার বিশ্লেষণ শুনলাম, কাজে পুনরাবৃত্তির প্রয়োজন নেই। আমরা যেটা এই শতবর্ষে যেটা চাচ্ছিলাম বাংলাদেশে বিশেষ করে, সেটাই আমি আপনাদের কাছে নতুন এই মাস কয়েক যাবৎ বলে আসছি, আবারও বলছি যে সেই সোভিয়েত ইউনিয়নের পতন হোক আর যাই হোক, সমাজতন্ত্রের তো পতন হয়নি, এই আদর্শটির পতন হয়নি। তো সেই আদর্শটির যে প্রথম বাস্তবায়ন রুশ বিপ্লব, তার এই সফলতার থেকে আমরা যদি কিছু উদ্দীপনা সংগ্রহ করতে পারি এবং নতুন করে আমাদের মত ও পথটাকে, যেটাকে আমরা সাধারণত আমাদের রাজনৈতিক সমাজতান্ত্রিক রাজনীতির ভাষায় বলে থাকি এন্ড অ্যান্ড মিনস, মানে লক্ষ্য এবং উপায়। এই লক্ষ্য এবং উপায়ের মধ্যে কিন্তু অনেক সমস্যা আছে আমাদের মধ্যে। বিশেষ করে লক্ষ্য আমাদের সবারই এক, একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা, একটি শ্রেণী সংগ্রামের মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, সবার জন্য অর্থাৎ মৌলিক চাহিদাগুলো প্রতিপন্ন করা, যেটা লেনিন করেছিলেন তার সমাজতান্ত্রিক প্রতিষ্ঠার মাধ্যমে। তার কাছাকাছি কিন্তু আমরা এতগুলো কাজ করে যেতে পারিনি। তো আমি এটুকু আপনাদের শুধু বলতে চাই যে অতীত এই ঘটনাগুলো থেকে ব্যর্থতা হোক সফলতা হোক, সেগুলো থেকে বিচার বিশ্লেষণ করে আমাদের নিজস্ব চিন্তাভাবনাগুলোকে সমৃদ্ধ করা, মত ও পথটাকে যাচাই করে নেওয়া। আগে আমরা তো বলতাম সব সময় যে এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, তো সেইখানে আমাদের কিন্তু অনেক সমস্যা আছে। এর এন্ড নিয়েও যেমন ঝামেলা নেই, কিন্তু এন্ড এবং মিনসের যে সংঘাত, সেই দ্বন্দ্বটা কিন্তু যেমন আছে, তার চেয়েও বেশি আমাদের বাংলাদেশে বিশেষ করে বেশি কিন্তু এই মিনসের দ্বন্দ্ব। অর্থাৎ কীভাবে আমরা একটি সমাজতান্ত্রিক বিপ্লব বা একটা জনগণতান্ত্রিক বিপ্লব বা একটা কল্যাণী রাষ্ট্রের বিপ্লব সম্পন্ন করতে পারি, সেই নিয়ে মতভেদ, দ্বন্দ্ব প্রচুর, যে জন্য বিভাজন। তো আমরা সেই জন্য বারবার বলে আসছি যে আমরা বাংলাদেশের রাজনীতিতে 50 সালের যে অবস্থানে ছিলাম, 60-এর দশকে যে অবস্থানে ছিলাম, 69-এর গণজাগরণের যে অবস্থানে ছিলাম, এমনকি 71-এর আগ পর্যন্ত, আমরা আজকে কিন্তু সেই অবস্থানে নেই। আমাদের বামপন্থী রাজনীতির, মার্ক্সবাদী রাজনীতির যে দুর্বলতা, এই দুর্বলতাগুলো আমাদের যদি কাটাতে হয়, তাহলে যে কথা আমি বারবার বলে আসছি, আমাদের কমরেড খালিকুজ্জামান বারবার আমাকে যেটা বলেন যে আপনি বারবার একই কথা বলছেন, অবশ্যই ইতিবাচক অর্থেই বলেন। তো সেই একই কথাটা হলো যে আমরা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ওই মিনস অর্থাৎ উপায়ের দ্বন্দ্বগুলোকে যতটুকু সম্ভব অপসারিত করে নিরসন করতে না পারি, যতটুকু সম্ভব কমিয়ে এনে আমরা যদি একটি বাম চিন্তাভাবনার সংস্কৃতি এবং বাম চিন্তাভাবনার রাজনীতিতে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমাদের পক্ষে দূর ভবিষ্যতে একটি বাম রাজনীতির শক্তি, একটি মার্ক্সবাদী রাজনীতির শক্তি তৈরি করা সম্ভব হতে পারে। সেই উদ্দেশ্যে আমাদের এর আগে 10 তারিখে যে অনুষ্ঠানটি হলো, সেখানেও আমি অবশ্য অন্য কথাগুলো বলেছিলাম, সেই কথাগুলো পুনরাবৃত্তি করব না, কারণ সেলিম কথাগুলোকে পছন্দ করেননি। তো যাই হোক, তো সেই কথার বাইরেই আজকে নতুন করে বলছি যে আমরা আমাদের এই পদ্ধতিগত দিকগুলো নিয়ে, আমি একটু আগে আমাদের এক বন্ধু বলেছেন জ্ঞান চর্চার কথা, এবং শুধুমাত্র স্লোগান দিয়ে রাজপথে নেমে চিৎকার করলে চলবে না, নিজেকে ঋদ্ধ করতে হবে, আলোকিত করতে হবে,
মার্কস এঙ্গেলস লেনিন মাওয়ের রচনাবলী পাঠ শুধু নয়, সেই পাঠের সার মানে গ্রহণ করে আমাদের নিজেদের ওই যে বলে যে অবজেক্টিভ কন্ডিশন, দেশের যে অবজেক্টিভ কন্ডিশন অর্থাৎ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে মত ও পথ তৈরি করে নেওয়া, বিশেষ করে পথ তৈরি করে নেওয়া মিনস এই তৈরি করে নেওয়ার মাধ্যমে কিন্তু আমরা সদর্থকভাবে পজিটিভলি এগিয়ে যেতে পারবো। সেই মানে প্রত্যাশা ব্যক্ত করে খুব দীর্ঘ বক্তৃতা না দিয়ে আমি আপনাদের সবাইকে, যারা বিদেশি বন্ধু এসেছেন মানে from friendly countries or friends and comrades, কমরেড এবং ফ্রেন্ড শব্দটার অর্থ কিন্তু আবার একটু ভিন্ন। তো আমি আমার বিদেশি কমরেডদের স্বাগত জানাই আমার অন্তর থেকে, এবং তাদের বক্তব্য আমাদেরকে অনেক কিছু বুঝতে, তাদের অবস্থান থেকে বুঝতে সাহায্য করেছে। এবং সেক্ষেত্রে আমাদের যারা আছেন যেমন সিপিবি বা বাসদ এরা এবং এই সঙ্গে যারা বাম রাজনীতিতে আছেন, তাদের দিক থেকেও কিন্তু প্রয়োজন এই চিন্তা ভাবনাগুলো থেকে সার গ্রহণ করে তার থেকে দ্বন্দ্বমূলক বস্তুবাদের ডায়ালেকটিক্যাল প্রসেসেই আমরা যদি এগিয়ে যাই, নতুন করে একটি সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে একটি মানে পথ তৈরি করতে পারি, তাহলে হয়তো ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভবিষ্যতে একটু আলোর রেখা দেখা দেবে। আমি এই কথাগুলো বলে আমাদের আবারও বিদেশি কমরেড বন্ধুদের স্বাগত জানাই এবং তাদের বক্তব্যের জন্য, এবং সে খুব যে বক্তব্যে আমরা অনেকটা ঋদ্ধ হয়েছি বলা উচিত সে, এবং আপনারা সবাই চমৎকারভাবে কোনো রকম সারা শব্দ না করে, আমি জানি না আপনারা ঘুমিয়ে পড়েছিলেন কিনা, কিন্তু নীরবভাবে সব শুনেছেন এতক্ষণ ধৈর্য সহকারে, খুব ভালো লাগলো দেখে। তো এই ব্যাপারটা আমরা মাথায় রাখি সবসময়, যে শুধু সেমিনারে বক্তব্য দিলাম, শুনলাম, কিন্তু সেটা চর্চা করলাম না। অর্থাৎ আমরা যা ভাবি সে ভাবনার মধ্যে কতটা ভুলভ্রান্তি আছে, কতটা অস্বচ্ছতা আছে, সেগুলো নিয়ে চিন্তাভাবনা কম করি। তো এই আমাদের এক বন্ধু বললেন মত সম্পর্কে, আমি আরেকটি কথা শেষ করার আগে বলি যে আমার শ্রীলঙ্কার বন্ধু বললেন যে পার্লামেন্টারি সিস্টেম অর্থাৎ সংসদীয় পদ্ধতিতে তার সম্পর্কে তাদের কোনো ইলিউশন নেই। তো আমি শুনে ভালো লাগলো। অর্থাৎ আমি প্রকাশ্য রাজনীতিতে এই পার্লামেন্টারি পদ্ধতিটাকেও রাখবো এবং গোপন বিপ্লবী সংগঠনও রাখবো, গণজাগরণ সংগঠনও রাখবো, গোপন বিপ্লবী সংগঠনও রাখবো, সশস্ত্র বিপ্লবের চিন্তাও করব। এই দ্বিপাক্ষিকভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি তো অনেকটা কাজটা সহজ হবে। এই ফাঁকে একটা কথা বলে নিই যে মার্কস এঙ্গেলস লেনিন মাওয়ের পর এবং বিশেষ করে রুশ বিপ্লবের পর ভারতীয় কমিউনিস্ট পার্টিরা, এটা বলতে চাইছিলাম না, তবু একটু বলি যে ভারতীয় কমিউনিস্টরা অবিভক্ত ভারতে কিন্তু কংগ্রেসের পেছন ছুটেছেন, নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করেননি। শুধু এটুকুই বলবো, এর বেশি না। আর পরবর্তীকালে তো অনেক বিভাজন, মাওবাদী, নকশালবাদী, লেনিনবাদী, এবং কি ওই দিন সিপিএমের পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত বলেও গেলেন যে পার্লামেন্টারি পদ্ধতিতে, সংসদীয় পদ্ধতিতে আমরা কিছু করতে চেষ্টা করব। তা আমার ভাই অবাক লাগে শুনে, মনে করে কিছু মনে করবেন না যে 70 বছরে, 47 সাল থেকে যদি ধরি, 70 বছরে ভারতীয় কমিউনিস্টরা 3টি মাত্র রাজ্যে, কেরালা, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, এই 3টি রাজ্যে তারা এক সময় সংসদীয় পদ্ধতিতে শাসন করেছেন, শাসন হারিয়েছেনও। বা একমাত্র পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় ধরে জ্যোতিবাবুরা তাদের শাসন চালিয়েছেন, কিন্তু ওই 90-এর মতন, সোভিয়েট ইউনিয়নের 90-এর মতন করেই তারা আবার শাসন ক্ষমতা হারালেন এবং অদূর ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারবেন বলে মনে হয় না। তো সেই কারণেই বলি যে সংসদীয় পদ্ধতিতে
পদ্ধতি, বিশেষ করে ভারতের মতন এত বড়টা দেশে, বহুভাষী বহুজাতিক দেশ ভারত, সেখানে এবং বহু মত এবং পথ, সেখানে কতটা সংসদীয় পদ্ধতি কার্যকর হবে ভেবে দেখার মতন। আর বাংলাদেশের একটা সুবিধা ছিল, যে সুবিধাটা বাংলাদেশ নিতে পারেনি, সেটা হলো একটা ছোট্ট দেশ। আর বড় কথা হলো সেখানে আমাদেরও মত ও পথের ভুল ভ্রান্তি ছিল। আমরা ওই লেনিন স্টালিন কথিত জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের অধিকার এই বিষয়টিকে গুরুত্বই দিলাম না দিয়ে তখনই বিপ্লবের জন্য পরিস্থিতি আমাদের জন্য তৈরি ছিল না। যেমন 48-এ ওই রণদ্বীপের থিসিস সশস্ত্র বিপ্লব, তেমনি আমরা সেই সশস্ত্র বিপ্লব করতে গেলাম, চারু মজুমদারের লাইন নিলাম ইত্যাদি ইত্যাদি করে ওই জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণ অধিকার জাতীয়তাবাদীদের সংগ্রামের হাতে তুলে দিলাম। এটা আমাদের আত্মসমালোচনার দিক। সেই জন্যই বলি যে কথাটা শেষ করি আর লম্বা না করে, যে আমাদের ওই রুশ বিপ্লব থেকে শুরু করে মাও সেতুংয়ের চীন এখন যে অবস্থায় পৌঁছেছে, ভিয়েতনাম, এই কথাগুলো উচ্চারিত হয়েছে, সেইগুলোর বিবেচনা নিয়ে একমাত্র মিটমিট করে জ্বলছে কিউবা। তো সেই জিনিসগুলোকে চিন্তায় নিয়ে আমাদের এই বিপ্লবের ভুল ত্রুটি সাফল্য এই সবগুলোকে মানে বিচার বিশ্লেষণের মাধ্যমে বুঝে নিতে হবে যে কোথায় কোথায় ভুল হতে পারে এবং কোথায় কীভাবে ভুল হয়। আমার মনে হয় যে বাংলাদেশ, আমি অন্য দেশের কথা বলবো না, বাংলাদেশের কথাই বলি, যে বাংলাদেশের রাজনীতি অর্থাৎ বাম রাজনীতি যদি সেই মানে বিচার বিশ্লেষণ এবং মানে বিশ্ব রাজনীতির সাহিত্য পাঠ, বিশ্ব রাজনীতির পাঠ এবং তার সাহিত্য সংস্কৃতির পাঠ যদি যথাযথভাবে করেন, এই আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম খালিকুজ্জামান সাহেবকে স্টাডি সার্কেলের কথা, এককালে কিন্তু পাঠচক্র লেনিনের মানে যার রাশিয়াতেও কিন্তু লেনিন অনেকগুলো পাঠচক্র তৈরি করেছিলেন মস্কো এবং পিটার্সবার্গে, এবং সেগুলোকে একত্রিতও করেছিলেন। তো এই স্টাডি সার্কেল এবং পড়াশোনা, এটা আমি মানে আমার বয়সের দাবিতেই বলবো যে 50-এর দশকে যে পরিমাণে ছিল আমি জানি না এখন কি পরিমাণে আছে, সেই বাংলাদেশের কথা বলছি, সেটা কিন্তু দরকার। বিশেষ করে পরবর্তী পর্যায়ে ভারতের নকশালবাদী আন্দোলন নিয়ে এবং তার মানে অন্যান্য আন্দোলনগুলো নিয়ে যে পরিমাণ মানে লেখাজোখা হয়েছে, পড়াশোনা হয়েছে, আমি বলবো হ্যাটস অফ। কিন্তু বাংলাদেশে কিন্তু এই পড়ার চলটা, পাঠটা একটু তুলনামূলকভাবে একটু কম। তো সেই জন্য আমি আমাদের ওই মানবতাবাদী বন্ধুদের যারা এখানে আছেন বা মঞ্চে বা মানে নিচে, তাদের সবাইকে বলবো যে এই পাঠের বিষয়কে কিন্তু গুরুত্ব দেওয়া প্রয়োজন, না হলে নিজের পথটা সঠিকভাবে চিহ্নিত করা এবং এগিয়ে যাওয়া সম্ভব হবে না। তো আমার শেষ কথা এটাই, যে যেটা এরাও বলেছেন কম বেশি, যে মত পথটা ঠিক করে দেওয়া এবং ঐক্যবদ্ধভাবে, ঐক্যর কথা, ইউনিটি, এই মানববাদী চিন্তাভাবনার ইউনিটি এবং ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ক্ষমতা দখল ছাড়া যে কিছু হয় না, সেটা আমরা আমাদের বাংলাদেশের মার্জনীরা তখন বোঝেননি, 60-এর দশকে বোঝেননি, 50-এর দশকেও বোঝেননি। তো সেই বোঝাটাকে নতুন করে আবার ঝালিয়ে নিতে হবে এবং বুঝতে হবে। হয়তো অদূর ভবিষ্যতে, আমি জানি না ক বছরের মধ্যে, বাংলাদেশ ভূখণ্ডে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পতন ঘটবে। আপনাদের সবাই সেই আশা নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।